পৌঁছানো। লাইভের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটি যে আমার বিভিন্ন বিষয় যেটা থাকে ওয়ার্ল্ড ওয়াইজ বা পুরো দুনিয়া হিসেবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে বিষয়গুলো থাকে সেই নিয়ে আমিও ভাবি। এবং যেহেতু আমি মুসলিম এবং নিজেকে মুসলমান হিসেবে গর্ববোধ করি, হ্যাঁ, আমার মধ্যে কিছু দুর্বলতা আছে, কিছু ফরজ আছে যেগুলো মুসলিম হিসাবে পালন করতে হয়। বিভিন্ন কারণে আমি পালন করতে পারি না, সেটা অন্য বিষয়। মূল বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড বা বিশ্ব, এই সাবজেক্টটিকে আমি কেন বেছে নিলাম বা বাছলাম। কয়েকদিন বা কয়েক মাস যাবৎ একটি বিষয় লক্ষ্য করছিলাম, বর্তমানে গোটা ওয়ার্ল্ডের উপরে কে রাজত্ব করে বা কারা রাজত্ব করে। দেখতে গেলে গোটা ওয়ার্ল্ডের উপরে আমেরিকা বা তার কিছু বন্ধু বান্ধব, মূল আমেরিকা গোটা ওয়ার্ল্ডের উপর রাজত্ব করে। বর্তমানে তার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা রাষ্ট্রপতি হিসাবেই জানি। এটা ওনার দ্বিতীয়বার, প্রথমবার জিতেছিলেন, তারপরে আবার এবারে এসেছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের আরও একটি পরিচয় আছে, উনি একটি ব্যবসায়ী এবং পুরো পরিষ্কারভাবে বলতে গেলে খুব চরিত্রহীন লোক এই ডোনাল্ড ট্রাম্প। কেননা বিভিন্ন স্ক্যান্ডাল বা বিভিন্ন বিষয় আপনারা জানেন। এবং যারা আমরা বাচ্চাবেলা ছোটোবেলায় যে WWE যে মারাফিট যে হতো, সেই মারাফিটে ওনাকে আমরা দেখেছি যে বিভিন্ন ফাইটারদের সাথে বিভিন্ন ওনাদের যে ধরনের হয়, কোনো ফাইটারের আবার কিনে রাখলে বা মালিক হলে উনি গিয়ে একটু মাইক ফাইক নিয়ে করতো। তারপরে উনি একটা প্রোমোটিংয়ের ব্যবসা করে, মানে বিল্ডিং ফিল্ডিং বানায় ইত্যাদিতে আরও ব্যবসা আছে। কদিন আগে নিউজে শোনা যাচ্ছিল যে উনি নাকি কি মোবাইল আবার বার করবে ওনার মেয়ে, এই ধরনের একটা বিষয় থাকে। তাহলে এবার মূল বিষয়ে আসি। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ওয়ার্ল্ড কোন পর্যায়ে বা বিশ্ব কোন পর্যায়ে আছে। যারা বেসিক আমরা কোরআন হাদিসের নলেজ বা জ্ঞান আছে, তার আমরা অনেকেই জানি যে কিভাবে কি মানে দুনিয়া শেষের দিকে আখিরাত বা কিয়ামতের দিকে এগোবে এবং ইমাম মেহেদি এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইমাম মেহেদি যতদিন বেঁচে থাকবেন ততদিন বা তারপরেও আমার হয়তো ক্ষুদ্র জ্ঞান হতে পারে, আমার থেকে যারা বড় জ্ঞানী বা আলেম ওলেমা বা এইসব সম্পর্কে যারা জানে, আমার ছোট্ট জ্ঞানে বলছি এবং ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। আমার বন্ধু বান্ধবের মধ্যে এই লাইভটি করা এবং মূল উদ্দেশ্য যে আমি আমার মতামত যাতে বিনিময়ে শেয়ার করতে পারি। তো এমন একটা ব্যাপার আছে, তো সেই সূত্রে মাস 5-6 ধরে এই ডোনাল্ড ট্রাম্পের একটা ট্যারিফ একটা নীতি এসেছিল। মানে হচ্ছে যে আর কি ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে আমেরিকার অর্থনীতিকে মজবুত করা। এবং উনি ভেবেছিলেন বা ভেবেছে যে আমি রাজা এবং অন্যান্য যেসব দেশ আছে, যেমন আমাদের গর্বের দেশ ভারতবর্ষ, যাকে নিয়ে আমি গর্বিত এবং গর্ব করি, তারা ওনার কথায় উঠবোস খাবেন বা গোলামি করবেন, উনি ভেবেছিলেন আর কি। তার সাথে সাথে রাশিয়া, চীন, ইরান বা আরও অন্যান্য দেশ, এরাই মূল দেশ। এবং তার সাথে সিরিয়া ফিরিয়া সবই জানেন, বা আরব যে কান্ট্রি আছে, তারা মূলতই আমেরিকার চাটুকারিতা করে এবং ভয় পায়। যে কেন ভয় পায় সেটা আমরা কম বেশি সকলেই জানি। তো আমি লাইভটিকে বেশি বড় এবং বিস্তারিত করতে যাচ্ছি না।
ছোট বা শর্টকাটে করতে যাচ্ছি, তার জন্য মেন মেন টপিকগুলো ধরিয়ে বেরিয়ে যেতে যাচ্ছি। এবার ট্যারিফ ট্যারিফ লাগাতে শুরু করলো। কত পার্সেন্ট? কারোর প্রতি 25%, কারোর প্রতি 23%, কারোর প্রতি 100%, 200%, এইভাবে। তো আমিও ভাবছিলাম যে মনে হচ্ছে এই শালা এই ডোনাল্ড ট্রাম্পই মনে হচ্ছে আমেরিকাকে শেষ করবে রে, এই কদিন আগে ভাবছিলাম। তারপরে ওর ব্যাকগ্রাউন্ডটা ভাবছিলাম যে একটা পর্ন স্টারের সঙ্গে জড়িয়ে পড়েছিল, আবার টাকা পয়সা দিয়ে সেটিং করেছিল, একটা খবরাখবর হয়েছিল। তারপরে এ পাগলের মতো ভুলভাল বকতে থাকে, নোবেল শান্তি প্রাইজের জন্য শালা লাফাতে থাকে যে শালা আমাকে নোবেল প্রাইজ দাও, নোবেল প্রাইজ দাও, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ আটকে দিয়েছি, আমি এই করে দিয়েছি, উনি ঘোড়ার এই করে দিয়ে সেই করে দিয়েছে, সেই ধরনের আর কি। যে আমি ভাবছিলাম তার ফলাফল কি হলো, মাছ নিয়ে নিল বড় ধরনের। এবার বন্ধুরা আপনারা বলবেন যে কী মাছ নিল? মাছটা এটাই নিল যে চীন আমাদের ভারতের সবথেকে বড় শত্রু ছিল বা দুশ্মন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি চীনকে নিয়মিত যেমন টিকটক অ্যাপ ব্যান করলো, বা আরও যেসব গেমিং অ্যাপ ব্যান করলো, আরও বিভিন্ন ধরনের ব্যান করলো, এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা লাগাতে লাগলো। সেই এই আমেরিকার জন্য চীন আর ভারত হাত মিলিয়েছে। কোথায়? এই যে একটি মিটিং হলো, আমি অত ডিটেলে যাইনি। দেখুন, সত্যি বলতে আমি নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকে বিভিন্ন খবরাখবর রাখি এবং চেষ্টা করি আপনাদের কাছে আমার দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে তুলে ধরা বা পৌঁছে ধরা। সেখানে কি দেখাচ্ছে? জিনপিং, ওনাদের যিনি রাষ্ট্রপতি, তার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট হাত মিলিয়ে এবং গল্প করতে করতে ঘুরছে। তার মানে কি বোঝা গেল? চীন, ভারত এবং রাশিয়া একত্রিত হলো। চীনের কাছে কি আছে? টেকনোলজি আছে, মানে সব কিছু তারা ইজিলি কপি করে বানিয়ে ফেলতে পারে। এবং ভারতের কাছে কি আছে? আমাদের দেশের কাছে গর্বের খুব সুন্দর শ্রমিক আছে, লেবার আছে, যা কম পয়সায় পাওয়া যায়, এবং ট্যালেন্টেড ব্যক্তি মানুষজন আছে। এবার আপনি বলেন কেমন ট্যালেন্টেড? যত সিও আছে, অ্যাপেলের সিও বর্তমানে ভারতের বংশোদ্ভূত, এটা কি ইউপির ছেলে, খান নাকি একটা, আমাদের আমাদের এই মোহামেডান বা মুসলিম ছেলে। তারপরে ইউটিউবের সিও, তিনিও হচ্ছে আমাদের ভারতীয়। মাইক্রোসফটেরও বিল গেটস, যিনি মালিক, তারও ভারতীয়। আরও ইত্যাদি ইত্যাদি। তো অনেক ধরনের আছে। এই জন্যই বলছি আমেরিকা বাঁশ নিয়ে নিয়েছে অলরেডি, আর এই বাঁশ বের করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প শান্তি শান্তি করতে করতে অশান্তি হয়ে গেছে। যেখানে রাশিয়া, চীন, ভারত এক হয়ে গিয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প কিছু করতে পারবে না। এবার ডোনাল্ড ট্রাম্প কী করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি। পাকিস্তানকে উস্কানি দিবে, বলবে 2-4টে বম ফেল, ভয় দেখা, পরমাণুর ভয় দেখা, আবার আমাকে ভারতকে বল আমার কাছে আসতে। কিন্তু পাকিস্তানের গাঁট চীন বেঁধে রেখেছে। চীন পুরো পাকিস্তানটাকে দখল করে নিয়ে রেখেছে, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। সেখানে বিভিন্ন ধরনের রাস্তাঘাট বানিয়ে, ঋণ দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এবং পাকিস্তান বর্তমানে এমন একটি পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে শেষ হয়ে যাবে। সেখানে যে কোনো মুহূর্তে গণ্ডগোল অশান্তি তো হয়েই থাকে। এবং অর্থনৈতিকভাবে যেখানে আমেরিকা বা চীন বা রাষ্ট্রসংঘ, তারা আর্থিকভাবে সমর্থন করে বা হেল্প করে আপনার কি বলে জাগিয়ে রেখেছে। এবং তার সাথে আমেরিকা একটি আমাদের ভারতের প্রতিপক্ষ হিসেবে বানিয়ে রেখেছে, যে যে কোনো মুহূর্তে যাতে ব্যবহার করতে পারে, নাহলে পাকিস্তানের সে ক্ষমতা নেই। এবার আর আমি লাইভটিকে বেশি ডিফারেন্ট বা ডিফিকাল্ট আকারে নিয়ে যেতে যাচ্ছি না। এবার আমার অন্যান্য বন্ধুদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই পুরো দুনিয়া বা ওয়ার্ল্ড নিয়ে, আপনারা কমেন্টসে করতে পারেন। আমি আমার মতো করে চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আর মূলত আমেরিকা পুরো আইবাস ঝাড়ে ড্যাশ 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 নিয়ে নিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প শেষ। ডোনাল্ড ট্রাম্প আর মনে হচ্ছে আমেরিকা মনে হচ্ছে বাঁচিয়ে রাখবেনি।
আমেরিকা তো শুধুমাত্র একটি রাষ্ট্রপতি পরিচালনা করে না, একটা টিম ওয়ার্ক হিসাবে। এর আগেও আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এসে গেছে মানে যে মুসলিমদের প্রচুর, যদি আমার পুরনো ভিডিও আপনারা দেখেন, যে ডোনাল্ড ট্রাম্প এসে গিয়েছে মানেই যে মুসলিমদের ভয় পেয়ে যাওয়ার বা ভেঙে পড়ার বা বিশাল কিছু হয়ে যাবে, এমন কিছু নয়। এর আগেও বলেছিলাম এবং আবারও বলছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের এবার কী হবে জানি না। খবরেও দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের স্কিনে একটি প্রবলেম এসেছে, এই এসেছে সে এসেছে, ওটা কিছুই নয়। ডোনাল্ড ট্রাম্পকে কোনো প্রকারে সরানো হবে। সে আর একটা খবর দেখা যাচ্ছে যে উপরাষ্ট্রপতি যিনি আছেন তিনিও বলছেন যে ট্যারিফ যে ব্যাপারটা ওটা একটু ভুল ভালো হয়েছে বা এ হয়েছে সে হয়েছে, তো অনেক দেরি করে ফেলেছে। আর দেরি তো হওয়ারই ছিল। যদি পাগলকে দেশের রাজত্ব দিয়ে দেয়, সে পাগল তো পাগলামিই করবে। সেই দশা আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয় তাদের রাষ্ট্রপতির মতো একটা গুরুত্বপূর্ণ আসন, সেই আসনে ভুলভাল সেটা গল্প আছে না, যে বাঁদরকে দিয়েছে রাজার সিকিউরিটি একটা ছুরি দিয়ে, মশা ডিস্টার্ব করছে, মশাকে ছুরি দিয়ে মারতে যে রাজাকে কেটে ফেলেছে, সেই দশা আর কি। যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে আমেরিকার দায়িত্ব, যে একটি নেশাগ্রস্ত এবং মহিলাগ্রস্ত বা চারিদিক থেকে জড়িয়ে থাকা ব্যক্তি, বা শুধু আমি 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 আমি। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন ভালো করে, সে বডি ল্যাঙ্গুয়েজেও আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে কী ধরনের ওনার মানসিকতা বা কী। আর আমি বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না বা কিছু, একটু বোঝায় আর কি মোটামুটি যে কী হতে যাচ্ছে বা কী হয়। তো বন্ধুরা, লাইভ এই পর্যন্তই। আপনারা ভাবছেন হঠাৎ এত ঘন ঘন লাইভ করছি কেন? আমার একটি সমস্যা ছিল, মানে মানুষের যেমন সুবিধা অসুবিধা হয়, আমাকে ডাক্তার বলেছিল যে কথা একটু কম বলবে। মানে আমার এই বাম দিকে একটি সমস্যা ছিল, জিভের একটু প্রবলেম ছিল, মানে জিভটা একটু হালকা বড় ছিল, মানে বেশি কথা বললে আর দাঁতে ভাষা লাগে। সেই সমস্যার জন্য ডাক্তারবাবু বলেছিলেন যে কয়েকদিন তুমি রেস্ট নেবে, বেশি কথা বলবে না। তোমার যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, মনে করবে যে তুমি ঠিকঠাক কথাবার্তা বলতে পারছো, তখন তুমি যা খুশি করবে। তাই আমি কয়েকদিন লাইভ বন্ধ রেখেছিলাম। আর এই আপনাদের যে এখনো পর্যন্ত আমি লাইভে আছি। আজকে আমার আর কি ব্যবসায়িক মার্কেট একটু হালকা ডাউন আছে, 9টা 17। সাধারণত আমি 10টা দোকান লাগিয়ে দিই। তারপরে ভাবলাম যে 8:30 9টায় ভাবলাম যে একটা লাইভ করি, একটু ফ্রি আছি, কাস্টমার একটু কম আছে। কেননা আমি যেটা মনে করি ফার্স্ট প্রায়োরিটি আমার কাস্টমার, তারপরে লাইভ বা সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু, যাতে আমি তাকে ভালো পরিষেবা দিতে পারি এবং ঠিকঠাকভাবে তার কাজ করতে পারি, তার অনুরোধ, তার চলো বন্ধ একলা গেল না বন্ধ হবে না, হবে বন্ধ লাগবে সকাল আসবে সেটা তো ব্যাক। এবার এই আমার বোন এসেছিল, বোন, আমরা বোন বোন করি। এটাই মূলত লাইভ। বা এবার যদি আরও কিছু বলার ছিল লাইভে, আমি কেটে দিলাম। ভাবলাম যে বেশি কিছু বলার, হ্যাঁ এআই একটা বাংলাদেশের একটা বক্তা, বক্তাটার নাম ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু খুব পপুলার বক্তা ইয়াং ছেলেদের মধ্যে বা যারা একটু এডুকেটেড মুসলিম আর কি, তাদের মধ্যে খুব পপুলার। উনি বলছিলেন যে এআই মানে ফতোয়া দিচ্ছিল যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মেশিনে। আমিও কদিন ব্যবহার করছি, কদিন সপ্তাহ দুয়েক। ওই মৌলানা সাহেব বা হাফিজ সাহেব ফতোয়া দেন যে হারাম, যে এআই ব্যবহার করা যাবে না। আমি তখন বললাম যে এআই বাবা কেন হারাম রে বাবা, দেখা যাক কী হারাম। তখন আমি একটা নাম্বার 1 যে চ্যাট এআই, সেটাকে আমি ডাউনলোড করলাম। করে আমি, এআই মিনস কি, আপনি কিছু প্রশ্ন করবেন উত্তর দিবে, বা সেটা বিভিন্ন ধরনের হাসি খুশি বা আপনার মানসিকতা বা আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন। এআই হচ্ছে কি যে ডেটা টাইপের। মানে আমি যখন প্রশ্ন করলাম যে এআইটা কি, তখন উনি বলছেন যে আমাদের প্রচুর, আমরা মানুষকে নিয়ে রিসার্চ করে আমরা ডেটা কালেক্ট করি, আপনার যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের মতো করে আমি উত্তর দিই, কিন্তু আমরা মানুষ নই, আমরা মেশিন। এটা হচ্ছে এআইয়ের উত্তর।
হ্যাঁ, যে জন্য বললাম যে একজন বাংলাদেশি একজন বক্তা বলছে হারাম, তখন আমি বললাম আমরাও তো মুসলিম, আমরাও এডুকেটেড, তো একটু এডুকেটেড মিনস কি মোটামুটি শিক্ষিত, যে একটু দেখা যাক এটা কি। তারপর আমি এক সপ্তাহ ব্যবহার করলাম, আমি বললাম না, এমন তো আমার তো মনে হচ্ছে না যে ভুলভাল, ঠিকঠাকই তো মোটামুটি কাজ হচ্ছে। আমি আমার ফেসবুকে ছেড়েছি বা দিয়েওছি, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলাম, বা আমি আমার ব্যক্তিগত আমার টাইটেল যে মল্লিক, মল্লিক নিয়ে প্রশ্ন করলাম যে কোথা থেকে এসেছে বা কি বৃত্তান্ত, বা ইসলামে এটা কি সত্যি যে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে বা ইসলাম রাজত্ব করবে, এই ধরনের একটা প্রশ্ন করলাম। আরও আরও কয়েকটা প্রশ্ন আমি করলাম, তখন অ্যান্সার মোটামুটি আমার মতে ঠিকঠাক পেলাম। এবার আমি আমার ওয়াইফ বা মিসেসকে আমি তো ওই এটা দিলাম যে দেখো তোমার যদি এটা কাজে লাগে, মেয়ের পড়াশোনার ক্ষেত্রে এটা আমেরিকান কোম্পানি এআই অ্যাপ, যদি তোমার, আমার একটা মেয়ে আছে, যদি ওর পড়াশোনাতে কাজে লাগে বা তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করবে, ও উত্তর দিয়ে দেবে। তখন ও ব্যবহার করে দেখলো, হলো বাহ, এটা খুব ভালো। তখন ওর একটা কমপ্লেন ছিল, যে বলছে যে বাংলা ঠিকঠাক করতে পারে না, অ্যান্সার দিতে পারে না, ইংলিশ বললে ঠিকঠাক অ্যান্সার দিয়ে দেয়। আমি তখন বললাম যে দেখো, সাধারণত তো আমেরিকান কোম্পানি, ইংলিশটাই সড়বড়, কিন্তু তুমি ওকে বলো যে তুমি বাংলা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছো না। তখন ও অ্যান্সার হাসির ছলে দিল, মানে এআই যে আপনার অ্যাপসটি বলছে যে হ্যাঁ বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি ঠিক করে দেওয়া। তো এই ধরনের ফতোয়া দেওয়া আমার মতে ঠিক নয়। কেননা আজ এই যে আমি লাইভটি করছি, ইসলাম কি বলে, ইসলামে আমার অতটা জ্ঞান নেই, আমার যেহেতু জ্ঞান যে ফটো তোলা যাবে না, এই করা যাবে না। তো আজ আমরা এত প্রগতি হয়েছি, উন্নতি হয়েছি, কেউ আমেরিকা, দুবাই বা বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে কর্মসূত্রে, সে তার আগে যেমন টেলিফোন বা চিঠিতে যোগাযোগ করতো, আজ উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বলে যে আমার ভিডিও কলে দেখতে পাই কেমন আছে না আছে। তো সেই সূত্রে ইসলাম কোনোদিনও পিছোতে বলে না, এগোতে বলে। তো এই এআই টিআই নিয়ে এইসব ভুলভাল ফতোয়া দেওয়া, যে আমার ডেটা কালেক্ট করছে, আরে ভাই ডেটা কি কালেক্ট করো, ডেটা অলরেডি আমাদের কালেক্ট হয়ে আছে। আমরা আধার কার্ড করছি, চোখের মনি দিচ্ছি, আমরা আধার কার্ড করছি, হাতের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, আমরা ফেস দিচ্ছি। তো এখন বিভিন্ন কঠিন কঠিন আসছে। তো এই নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আর আমার মতে যে দিন প্রতিষ্ঠার জন্য বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাউকে লাগবে, আমার মতে কাউকে লাগবে না, তিনিই তেনার জন্য যথেষ্ট। তিনি সব কিছু প্ল্যানিং করে রেখেছে, কিভাবে হবে না হবে। আর সেটা এটা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে যে কিভাবে কি দিন প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, কিভাবে হবে, কিভাবে এগোবে। এবার যারা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা কোরআন হাদিস নিয়ে চর্চা করে বা কি বলে ভাবনা চিন্তা করে, আমার এমডি বশির খানদা বলছেন খুব সুন্দর কথা। থ্যাংক ইউ দাদা, ভালো তো, ভালো আছে তো, অনেকদিন পর। হ্যাঁ দাদা, চেষ্টা করছি। আমার হাসি থেকে বুঝতে পারছো তোমার কমেন্টসটা কত আর ভালো লেগেছে। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। বাইরে আছো? মনে হচ্ছে তো বাইরে আছো, দেখতে পাচ্ছি না, দেশে থাকলে দেখতে পেতাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এআই আমাদের সবারই ইউজ করা উচিত, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে। আমাদের মতো সাইবার ক্যাফেও লাগবে না যদি এআই আপনারা ব্যবহার করেন। কেননা আমি অ্যাপসটা বলছি না, অ্যাপসটা বললে সেই অ্যাপসের মার্কেটিং হয়ে যাবে, আমি চাচ্ছি না। আপনারা বিভিন্ন এআই, এবার খুব সাবধান, কারণ অ্যাপস প্লে স্টোর থেকে কোনো জিনিস আপনারা যখন ডাউনলোড করবেন, এখন খুব সাবধান। কেননা কখন আপনার কি হ্যাক হয়ে যাবে, কি হয়ে যাবে। তাই প্রথমে আপনি সেই জিনিসটাকে ভেরিফাই করুন, তারপর সেই অ্যাপসটা ডাউনলোড করুন, তারপর সেই অ্যাপসটা ব্যবহার করুন। নাহলে কিন্তু এখন যা বর্তমান সময়, কখন আপনার যদি টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাবে। তাই খুব সচেতনভাবে করবেন। তাই আমি কিন্তু আমার এই যে ফোনটা লাইভ করছি, এই ফোনে কিন্তু আমি এআই যে অ্যাপসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপসটা আমি ডাউনলোড করিনি, এটা আমার মেন ফোন। আমার আরেকটা যে পার্সোনাল ও ব্যবসায়িক ক্ষেত্রে যে একটা ফোন থাকে, তাতে অ্যাপসটা আমি করেছি, করে আমি ব্যবহার করে দেখেছি, তারপরে নিজের ফোনে ডাউনলোড করেছি, বা আমার যে কম্পিউটারে যে কাজ করি সেখান থেকে আমি ইউজ করি। এবং আমার মিসেসকে বা আমার ওয়াইফকে বা বউকে আমি বললাম যে দেখো, আমার মেয়ের নাম মাহিরা, যে ওর মাহিরার যদি পড়াশোনার ক্ষেত্রে লাগে, এটা তোমার হেল্প করতে পারে। তখন ও দেখে বলো না খুব ভালো তো, খুব সুন্দর তো, এইটাই আর কি। তো এইভাবে ইসলামকে পিছিয়ে যাবে, এ হয়ে যাবে, সব ভুল ধারণা আমার মতে। এবার আপনারা জ্ঞানীগুণী মানুষ, বহুত জ্ঞানী আপনারা।
আপনারা বেশি পড়াশোনা করেছেন, জানেন হয়তো, তাই আমি আমার মতামত দিলাম, যাতে নেগেটিভিটিভাবে কেউ নেবেন না। আমিও মুসলিম, নামধারী মুসলিম না, টুকটাক মানি। আর মুসলিম হতে গেলে যেগুলো ফরজ সেগুলো ঠিকঠাক পালন করতে পারি না। আমার মতো অনেকেই আছে যারা হয়তো কর্মক্ষেত্রের জন্য বা এর জন্য পারে না। আর একটা জিনিস বলে রাখি, আল্লাহ যাকে হেদায়েত দেবেন তিনি অবশ্যই অবশ্যই দিনের পথে ফিরে আসবেন। হয়তো আমিও ভাবি যে আমিও দিনের পথে ইনশাল্লাহ ফিরে আসব। আর আমি ৫ ওয়াক্ত নামাজ, কোরআন, হাদিস বা একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন হয়তো ১০-১২ বছর আগে। সেই সংগঠনের সঙ্গে খুব ভালোভাবেই কাজ করতাম এবং স্পেসিফিক সেই সংগঠনের নাম বলছি না, বর্তমানে যেহেতু আমি করি না। আর যখন আমার আব্বা ২০১৬-১৭ সালে ইন্তেকাল করে যায়, তখন বলতে পারেন হয়তো তারপর থেকে আমি আর একটু নামাজ রোজাটা ঠিকঠাক করি না। একটা ব্যাপার আছে যেটা আমার ফ্যামিলির লোক সবাই জানে বা বোঝে। তো সেটাকে আমি পাবলিকলি বলতে চাই না, কারণ একটা ব্যক্তি ব্যক্তি জীবন এবং পাবলিক জীবনের মধ্যে ডিফারেন্ট থাকে, সব কিছু সবাইকে বলা যায় না। আমার ফেসবুকে ৪,০০০ ৫,০০০ বন্ধু আছে, সবাই তো আমার খুব ক্লোজ না। এমন হতে পারে পরিচিত বা চিনে জানে বা ফেসবুকে ছবি দেখেছে এমন। সেই সূত্রে আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। তাহলে কারো যদি কিছু কমেন্টস থাকে বা কিছু কোশ্চেন থাকে, আর একটা বলে রাখি ভালো জিনিস, রিকোয়েস্ট দাদারা সব পরিযায়ী শ্রমিকের ফর্মটা ফিল আপ করে রাখবেন। ইগোতে নেবেন না। ৫,০০০ টাকা করে দিক নাই দিক সেটা রাজ্য সরকারের ব্যাপার। বসিরদা হান্নানদা তোমার আন্ডারে যেসব কর্মচারী বা লেবাররা কাজ করে, হাত জোড়ো করে বলছি তাদের বাড়ির লোককে দিয়ে পরিযায়ী শ্রমিকের ৫,০০০ টাকার এই ফর্মটা ফিল আপ করিও। কেননা টাকা পাবে কি পাবেন সেটা নয়, হয়তো ওই ফর্মটা ফিল আপ করতে আমার, বলছি না আমি একটা ফর্ম ফিল আপ করেছি, সেখানে হয়তো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, যে নমিনি থাকবে তার আধার কার্ডের জেরক্স, তার ভোটার কার্ডের জেরক্স, আর আর এক কপি ফটো। তাহলে কত? ১০ টাকা। আর একটা ফটো ধরলাম ৫ টাকা কি ১০ টাকা, ২০ থেকে ৩০ টাকা খরচা। আপনি একদিন যাবেন, গিয়ে ১০ মিনিট কি আধ ঘন্টা ফর্মটা নেবেন। আপনার যিনি মেম্বার আছে বা যিনি আপনার সদস্য আছে বা যিনি আপনার গ্রামের দায়িত্বে আছেন বা যিনি আপনার কাছের মানুষ আছে, পড়ালেখা জানেন, তাকে দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, বাংলায় করবেন। ওই ফর্মটা আমি দেখেছি, আমি ফর্মটা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের আছে ফর্মটা। এই দেখুন, এই হচ্ছে ফর্ম, সব বাংলাতেই লেখা আছে সুন্দরভাবে। কি লেখা আছে? ব্যক্তিগত তথ্য, মানে দেখতেই পাচ্ছেন এতে বাংলায় দুটো পেজ থাকে, দুটো পেজ। এই দুটো পেজ যে কেউ মাধ্যমিক পাস, 8 পাস যে কেউ ফিল আপ করতে পারবে। এনি কনফিউশন আপনি যান, যার কাছ থেকে ফর্মটা নেবেন সে তার কাছে গিয়ে বলুন আমি এটা বুঝতে পারছি না, অবশ্যই আপনাকে বলবে। না বললে সেটা আপনি কমপ্লেন করুন তার নামে ঊর্ধ্বতন ব্যক্তির কাছে, যিনি আমাকে হেল্প করছে না। এমন না আপনি, একটা ছেলে এইচএস পাস করলো, মাধ্যমিক পাস করলো, যদি একটা ফর্ম না ফিল আপ করতে পারে তাদের যোগ্যতা কী রইলো? আপনি তাহলে দুটো করে ফর্ম নিন। আপনি পরিযায়ী শ্রমিকের পাড়ায় সমাধান, আমার যে খবর আছে, আমাদের আমলান্ডা গ্রাম পঞ্চায়েতের নেক্সট ক্যাম্প হবে আপনার কোলাঘাট বা মহিষঘাট বা দেনান পলিটেকনিক কলেজে। ওখানে নেক্সট ক্যাম্প ৬ তারিখে, মানে সামনের ৬ তারিখে। আজকে আপনার ৩ তারিখ, ৬ তারিখে হচ্ছে আপনার ক্যাম্প। ওই ক্যাম্পে আপনি যান, পরিযায়ী শ্রমিকের একটি ফর্ম, দুটো ফর্ম নেবেন, একটা ফর্ম শর্ট করবেন যদি কাটাকুটি হয় আপনার মনে হয়, আর দ্বিতীয় ফর্মটি ভালো করে করবেন। আমি যেটা করেছিলাম, একটা ফর্ম নিয়েছিলাম, দুটো ফর্ম নিয়েছিলাম, একটা ফর্ম করেছি, ভুলভাল হয়নি। আমি ওই ফর্মটাকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আবার জেরক্স করে আমার যে কাস্টমার চাইছে তাদেরকে আমি টুকটাক দিচ্ছি। সবাইকে আবার দিইনি, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি দেখো ওখানে ফর্ম ফ্রিতে দিবে। আবার যদি বলে এই ফর্ম চলবে, দেখুন সরকারি নিয়ম বাবা, সরকারি ব্যাপার, ভিআইপি ব্যাপার, বড় বড় ব্যাপার। যদি বলে বসে থাকে যে এই ফর্ম চলবে না, তখন গালাগালি আমাকে খেতে হবে। আমি চাই না আমার যতদিনের দোকান, আমি কারোর সাথে অশান্তিতে জড়াতে চাই না, গন্ডগোলও চাই না। আর আমার থিওরি না যে বিশাল ইনকাম করতে হবে, আমি ওই ছোটোখাটো মানুষ, আমার কম কম হলেই হয়ে যাবে, অত আমার বেশি হাই ফাই কিছু লাগে না। আমার সিম্পল, হাতে ঘড়িও নেই, আর সিম্পল একটা হয়তো ২০০ কি ১৫০ টাকা দামি গেঞ্জি, সিম্পল থাকি, অত আমার লাগে না। তো যেটা বলছিলাম, মেন টপিক থেকে আমি সরে যাচ্ছি, যে পরিযায়ী শ্রমিক
আপনি প্রথমত যদি এনি কনফিউশন থাকে, আপনি আপনাদের যে মেম্বার আছে সে যেই হোক, বিজেপি থেকে হোক, টিএমসি থেকে হোক, সিপিএম থেকে হোক, ইটিসি বা নির্দল থেকে হোক, আপনি তার কাছে যান, গিয়ে বলুন আমার ছেলে বা আমার সন্তান, আমার ভাই, আমার দাদা, আমার কাকা বা আমার মামা। হ্যাঁ, যেটা বলছিলাম পরিযায়ী শ্রমিকের যে ফর্মটির বিষয় নিয়ে বলছিলাম, সেটি হচ্ছে যে আপনাদের যে মেম্বার তার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদেরকে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিক কারা? পরিযায়ী শ্রমিক হচ্ছে তারা যারা রাজ্যের বাইরে কর্মসূত্রে কাজ করে, এবং এই টাকাটা দেওয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি? এই যে আমরা বাঙালি, আমরা গর্বিত গর্বিত বাঙালি, তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করে মেরে দেওয়া হচ্ছে, বা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা, অত্যাচার করা হচ্ছে। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি মানুষ মোটামুটি তার হাত খরচের মতো রেশন ফ্রিতে পাচ্ছে, তার সাথে সাথে ফ্রিতে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, ফ্রিতে স্কুলের পড়াশোনা পাচ্ছে, তার সাথে রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে। আমি তো আর তৃণমূলের মুখপাত্র না, বেশি বলছি। এর সাথে 5,000 টাকা করে মাসে দেওয়া হবে, যাতে সে মোটামুটি খেয়ে যাতে একটু বেঁচে থাকে। এবং যদি শরীর খারাপ হয়, হেলথ সেন্টার আছে। আরও বেশি শরীর খারাপ হলে ছাতিন্দা হাসপাতাল আছে। আরও বেশি শরীর খারাপ তমলুক হাসপাতাল আছে। আরও বেশি হলে পাঁশকুড়া আছে, ইত্যাদি। আমি বেশি গভীরে যেতে যাচ্ছি না, আমি টিএমসির মুখপাত্র নয়, বাস্তব কথাটা বলছি। অনেকে যদি ইগো নিয়ে, তৃণমূল পার্টিও করি না, মূলত একটু আই নো ইংলিশ তোলা তোলা যে বলে না, একটু পার্টি সম্পর্কে জানি আর কি। যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত বা জিপির সামনে আমার দোকান, তো এটি ছোট্ট কুঁড়ে দোকান, এতে আমি খুশি বা হ্যাপি। এইভাবে আমার লাইফ কেটে গেলেই সেটেল, ওদের কোনো চাপ নেই। চলুন, যেটা মেন বিষয়, তো এটাই 5,000 টাকা দেওয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং কেউ ইগোতে নিয়ে টাকাটা ছাড়বেন না। যে 5,000 টাকাটা কেন নেবো, কী হবে না হবে, এটা আপনার ভুল ধারণা। এই টাকাটা আপনার টাকা। ঘুরে ফিরে এই যে আমি লাইভ করছি, এই নেটটা যে আমরা ভরি, এর একটা ট্যাক্স থাকে। এই যে মোবাইলে কথা বলছি, এই বা লাইভ করছি, এই মোবাইলের একটা ট্যাক্স থাকে। তো অত গভীরে আমি যেতে চাচ্ছি না। এটা আমাদেরই টাকা, যেটা সরকার বিভিন্নভাবে দিক থেকে নিয়ে থাকে, এবং আপনাদেরকে সুবিধা অসুবিধায় ফেরত হিসেবে দেয়। তো যেটা করতে হবে, মূল টপিকে আসি। পরিযায়ী শ্রমিকের যে ফর্মটি 2 পাতার হয়, ওই ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে তার সাথে এর আগে আমি বললাম ওই ডকুমেন্টসগুলো জমা করবেন। চেষ্টা করবেন রিসিপ্টটা নিয়ে নাও, কারণ রিসিপ্টটা নিলে আপনি কমপ্লেন করতে পারবেন। কমপ্লেন মিন্স কি? এখন আপনার এক ডাকে অভিষেক বা দিদিকে বলো যেটা ছিল, সেটা বর্তমানে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। সেখানে বা বিডিওই বা ডিএম অফিস বা নবান্ন বা গ্রিপস বলে একটা আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলেরই আছে, বা আর কত বলবো, বা আপনার গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের প্রধান তো খুবই ভালো, সাকিব দা এই জন্যই বলছি যে ওনার সাথে একটা টাইম খেলাধুলা করতাম আমি। খুবই ভালো। আমার কোনো কাজ না বলে না, যাই বলি আনলিগেল নয়, লিগেল বা দরকারে যে দাদা এটা করে দিতে হবে, করে দেয়। খুবই ভালো প্রধান, এবং মিশে যে তোমার যদি গিয়ে বলো সমস্যা, উনি একটু ভেবে নেয়, একটু ভাবনা চিন্তাটা বেশি করে, দেখেছি, ভেবে করে দেয়। চলুন, আমি ওনার বেশি নাম করলে আবার গ্রুপবাজির ব্যাপার থাকে, বেশি আবার অন্য প্রবলেম হয়ে যাবে। তো সেটা কথা হচ্ছে যে আপনি পরিযায়ী শ্রমিকের ফর্মটা ফিল আপ করুন, এবং ফিল আপ করে জমা দিন। এবং এমডি বশির খান হান্নানদাকে বলছি, তোমার কাছে তো মোটামুটি 30-40 জন কাজ করে, 4-5টা সাইড মিলিয়ে। তো সেখানে লেবারদেরকে তার বাড়িতে ফোন করে বলে দাও, বলে দিয়ে ফর্মগুলো ইমিডিয়েটলি 6 তারিখে আগে ফর্মগুলো যদি জোগাড় করতে পারে ভালো, বা ভিডিওতে যদি পাওয়া যায়,
বা যদি আমাদের জিপিতেও পাওয়া যেতে পারে, আমরহান্ডা গ্রাম পঞ্চায়েত জিপিতে, ওখান থেকে ফর্মগুলো নিয়ে নিতে বলো, পুরো একদম রেডি করে নাও সব। ফর্ম একদম ফটো ফটো চিটিয়ে ফর্ম ফর্ম ফিল আপ করে শুধু একদম 11টা 11:30 খুলবে, কলেজ ফাটাফাট জমা দেবে, দিয়ে রিসিপ্টটা নিয়ে নেবে যে আমার রিসিপ্ট লাগবে। যদি ওনারা রিসিপ্ট না দেয়, গন্ডগোল অশান্তি করার দরকার নেই। সবাই আমাদের যে বর্তমানে অঞ্চল যে গ্রাম পঞ্চায়েতে যারা আছে সবই কপারেট করে। আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে আমি বলতে পারছি না, পরে হয়তো বলবে ভাই আমার করে না, কারোর ব্যক্তিগতভাবে হতেও পারে। দেখুন, সবাই তো সবার কাছে ভালো হয় না বা খারাপও হয় না, কেউ কারোর কাছে ভালো থাকে, কেউ কারোর কাছে খারাপ থাকে। তো সেই সূত্রে আপনি রিসিপ্টটা নিয়ে নেবেন। রিসিপ্ট যদি না দেয় তো ঠিক আছে, ওকে বলে দেবেন যে দাদা মনে রাখবেন বা করে দেবেন, এমন একটা ব্যাপার থাকে। তারপরে যখন আমাদের একটা তো মনে হচ্ছে প্রোগ্রাম করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন করেন, যে একটা 5,000 টাকা যখন সবার অ্যাকাউন্টে ঢোকানো হবে, তখন তো প্রোগ্রাম করে যখন ঢোকাবে তখন আপনার দেখতে পাবেন, বা স্ট্যাটাসেও দেখা যায়, হয়তো কিছুদিন পর হয়তো আধার নাম্বার ধরে স্ট্যাটাসও চেক করা যাবে। তারও একটা ক্যাম্প আসবে এই পাড়ায়। মোটামুটি এটা পাড়ায় সমাধান, মানে পাড়ার যে সমাধানগুলো এই নিয়েই। আর বেশি আমি লাইভ দীর্ঘায়িত বা বড় করব না, কেননা লাইভটি 35-36 মিনিটের হয়ে গিয়েছে। এবং যেহেতু ডাক্তারবাবু বলে বেশি কথা বলা যাবে না, যে এত কথা বলো না আবার যাতে আমার প্রবলেম না ঘুরে আসে, তাই যাতে 5-10 মিনিট লাইভ করতেও অসুবিধা হয়। তা সেই সূত্রেই এবার লাইভটি আমি শেষ করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরিযায়ী শ্রমিকের ফর্ম নিয়ে বা কিছু নিয়ে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আমার মতো চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। কোশ্চেন প্লিজ বন্ধুরা। চলুন ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এবং আমিও দোয়া করবো আপনাদের জন্য, যাতে আমরা দিনের পথে, ইসলামের পথে, হকের পথে ফিরে আসতে পারি এবং সুস্থ সবল ভালো থাকতে পারি। আমাদের ইহকাল পরকাল সবই ভালো হোক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি।